নতুন ষড়যন্ত্রের শিকার কম্পাস ও বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসা এসে সেনাপতির সঙ্গে দেখা করতে। তখনই মুক্তি বলতে থাকে, মোনালিসা তুমি এসেছো, আমি তোমাকে দেখে যে কতটা খুশি হয়েছি। তখনই মোনালিসা বলতে থাকে, মুক্তি মাসি সেনাপতি নেই, আমি একটু সেনাপতির সঙ্গে কথা বলতে এসেছিলাম, সেনাপতির সঙ্গে একটু দরকার ছিল। তখনই সেনাপতি বেরিয়ে আসে আর বলতে থাকে, মোনালিসা তুই এসেছিস, কি বলবি, কোনো দরকার আছে? তখন এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, আসলে আমি তোকে না জানিয়ে একটা কাজ করেছি, সেটাই তোকে জানাতে এলাম। তখন এ কথা শুনে সেনাপতি বলতে থাকে, কি কাজ করেছিস দেখি শুনি। তখন তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, আসলে তোর সঙ্গে গিয়ে যে আমি কোশ্চেন পেপার গুলো নিয়ে এলাম না, সেগুলো কি করেছিস জানিস? আমি আমি পড়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার মাথাতে কিছুতেই ঢুকেনি। তাই তখনই আমার মাথায় একটা প্ল্যান এলো। আমার মাথায় যেহেতু এগুলো ঢুকছে না, তবে তো এই কোশ্চেন গুলো দিয়ে আমি কম্পাসের কোনো না কোনো ক্ষতি করতে পারি, তাই না? কম্পাসকে তো ফাঁসাতেই পারি। তখন এই কথা শুনে মুক্তি মনে মনে হাসতে থাকে। এরপরে দেখা যায় সেনাপতি বলতে থাকে, তুই কি করতে চাইছিস সত্যি করে বল তো। তখনই মোনালিসা বলতে থাকে, আমি কি করতে চাইছি শুনবি? আমি বলছি তোকে, আমি ওই পেপারস গুলো কম্পাসের ব্যাগে রেখে এসেছি, যাতে করে কম্পাসের ব্যাগ থেকে কোনোভাবে পেপারস গুলো বের করা যায়। আর সবাই সবাই নোবেল ফিউচার অফ কলেজের দিকে আঙুল তুলে সবাই বলবে যে কম্পাস ও বাড়ির বউ বলে কম্পাসকে এক্সট্রা সুবিধা দেওয়া হচ্ছে। আগে থেকে কোশ্চেন পেপার কম্পাসের কাছে দেওয়া হচ্ছে, কম্পাস সেগুলো মুখস্থ করে এসে এসে পরীক্ষা দিচ্ছে। তার কারণে কম্পাসের পরীক্ষাটা এত ভালো হচ্ছে। এভাবে আমাদের বিহানের রেপুটেশনও নষ্ট করতে হবে, আর কম্পাসকেও সবার সামনে ছোট করতে হবে। তখন এ কথা শুনে মুক্তি বলতে থাকে, তুমি এক্স্যাক্টলি কি করেছো মোনালিসা? তুমি কি কোনোভাবে ওই পেপারস গুলো কম্পাসের ব্যাগে দিয়েছো? তখনই মোনালিসা বলতে থাকে, হ্যাঁ মুক্তি মাসি, আমি দিয়েছি, ওরা কেউ বুঝতে পারেনি। শুধুমাত্র কলেজে গেলে ওই পেপারস গুলো কলেজে সবার সামনে বের করার পালা, সবার সামনে পেপারস গুলো বের করতে হবে আর কম্পাসকে সবার সামনে এক্সপোজ করতে হবে। তখনই সেনাপতি বলতে থাকে, কোনো ঝামেলা হবে না তো, কি করবি তুই? তখনই মোনালিসা বলতে থাকে, কোনো ঝামেলা হবে না, আমাদের আমাদের প্ল্যান মাফিক কাজ করতে হবে। প্ল্যান মাফিক যদি আমরা কাজটা করি, তবে অবশ্যই আমরা কম্পাসকে সবার সামনে ছোট করতে পারবো। ওকে নিয়ে কেউ আর মাতামাতি করতে পারবে না। আমরা তো এমনিতেই পড়াশোনায় কিচ্ছু জানি না, আমরা তো পড়াশোনা একদম কাঁচা। আমরা কম্পাসের পড়াশোনাটাও ঠিকঠাক ভাবে হতে দেব না, ওর পড়াশোনাটাও বন্ধ করে দেব, যে করে হোক ওর পড়াশোনা আমি বন্ধ করব। এরপরে সেনাপতি বলতে থাকে, কোনো ঝামেলা হবে না তো, দেখিস যদি কোনো ঝামেলায় পড়ে যাই তবে কিন্তু খারাপ হয়ে যাবে। তখন এই কথা শুনে দেখা যায় মোনালিসা বলতে থাকে, তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস। এদিকে এদিকে দেখা যায় কম্পাস ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যাবেলায় কম্পাস ঘুমিয়ে পড়েছে পড়তে পড়তে। তখনই কম্পাস দেখতে পায় যে বিহান তাকে বলছে, কম্পাস এভাবে পড়ে পড়ে সন্ধ্যায় ঘুমালে হবে? পড়াশোনা তো করতে হবে, তাই না? তখনই দেখা যায় কম্পাস উঠে বসে আর আর বলতে থাকে, বিহান স্যার, আপনি সবসময় আমাকে শুধু বকেই যাচ্ছেন, ঘুমাতেও দিচ্ছেন না শান্তিতে। এই বলে দেখা যায় কম্পাস চারপাশটা দেখতে থাকে, কোথাও বিহান নেই। তখনই কম্পাস বিহান স্যার বলে বারবার ডাকতে থাকে, কিন্তু কোনোভাবেই বিহানকে খুঁজে পায় না কম্পাস। তখনই কম্পাস বলতে থাকে, তার মানে কি বিহান স্যার এখনো বাড়ি ফিরেনি, এখনো বাড়িতে আসেনি? এরপরে পৃথা দৌড়ে আসে আর বলতে থাকে, কি ব্যাপার এই কম্পাস, কি হয়েছে? দিদিভাই একটু কথা বলছে তো, তাই আমি এলাম, কোনো সমস্যা? তখনই কম্পাস বলতে থাকে, কাকিমুনি বিহান স্যার এখনো বাড়ি ফিরেনি। তখনই পৃথা বলতে থাকে, না মা, এখনো তো বিহান বাড়ি ফিরলো না, আমাদেরও অনেক টেনশন হচ্ছে। আমি জানি তোরও অনেক টেনশন হচ্ছে, কিন্তু কি করব বল, এখনো তো বিহানটা বাড়ি ফিরলো না। আমারও তো মনে হচ্ছে যে ছেলেটা কোথায় গেল। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, কাকুমণি তো বলে গেল যে কাকুমণি নাকি কলেজে গিয়ে বিহান স্যারকে পাঠিয়ে দেবে। দাঁড়াও, আমি ফোন করছি। এরপরে দেখা যায় কম্পাস ফোন করতে থাকে। তখন পৃথা মনে মনে বলতে থাকে, সত্যি মেয়েটা আমাদের পরিবারের জন্য কত ভাবে। মেয়েটা সত্যি একদম মাটির মতো মন। তখন দেখা যায় কম্পাস কোনোভাবে বিহানকে ফোনে পায় না। এদিকে কিঞ্জল বিহানের রুমে এসে বলতে থাকে, এখানে এখানে তো বিহানকে দেখতে পাচ্ছি না। এরপরে ম্যাডাম বলতে থাকে, আমি তো ঘন্টাখানেক আগে স্যারের সঙ্গে এখানেই দেখা করেছি, কিন্তু স্যার কোথায় গেলেন? আমার তো মনে হয় না উনি বেরিয়েছেন। দাঁড়ান, আমি একটু সিকিউরিটি গার্ডের কাছে ফোন করে কনফার্ম হই। তখনই কিঞ্জল বলতে থাকে, হ্যাঁ প্লিজ দেখুন একটু। আর ছেলেটা কোথায় গেল বুঝতে পারছি না। আসলে আমাদের উপর থেকে তো বিপদের খাড়া যাচ্ছে না, তাই তাই একটু ভয় ভয়ই লাগে। ছেলেটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমি তো
এই কলেজে সব জায়গায় দেখলাম, কোনো জায়গায় খুঁজে পেলাম না। একটু যদি দেখতেন তবে ভালো হতো। এরপরে দেখা যায় ম্যাডাম সিকিউরিটি গার্ডকে ফোন করলে তখন সিকিউরিটি বলতে থাকে, না বিহান স্যার তো বেরোয়নি। বিহান স্যারের গাড়িটা তো এখনো এই যে পার্কিং এরিয়ায় পার্ক করা আছে। এ কথা শুনে ম্যাডাম অবাক হয়ে যায়। ম্যাডাম বলতে থাকে, তবে লোকটা কোথায় গেলেন? আমি তো ওনাকে এই রুমে দেখেছি। এরপরে ফোন কেটে দিয়ে কিঞ্জলকে বলতে থাকে, আমাকে সিকিউরিটি গার্ড বলল যে বিহান স্যার নাকি বেরোননি, বিহান স্যার বাড়িতে এই কলেজেই আছে। এরপরে দেখা যায় কম্পাস আবার ফোন করে। তখনই কিঞ্জল বলতে থাকে, কম্পাস, আমি বিহানের সঙ্গে দেখা করতে পারিনি, বিহানকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় গেল ছেলেটা বুঝতে পারছি না। আমি সিকিউরিটি গার্ডের কাছেও কনফার্ম হয়েছি যে বিহান আজকে কলেজ থেকে বেরোয়নি, ও কলেজে ঢুকেছে বাট কলেজ থেকে এখনো বেরোয়নি, ওর গাড়িটাও কলেজের পার্কিং এরিয়ায় পার্ক করা আছে। কথা শুনে ভয় পেয়ে যায় কম্পাস। কম্পাস বলতে থাকে, আমি বললাম যে আপনাকে এখন একা একা কলেজে যেতে হবে না, শুনলো না আমার কথা, একাই একাই চলে গেল, সব জিনিসে শুধু বাড়াবাড়ি। এখন এখন কোথায় কি করছে কি করে বুঝবো? এরপরে কিঞ্জল বলতে থাকে, তুমি এতটা উত্তেজিত হলো না কম্পাস, আমরা অবশ্যই দেখবো যে বিহান কোথায়। তখনই কম্পাস বলতে থাকে, তুমি একটু চেষ্টা করো, যদি ওনার সঙ্গে তোমার দেখা হয় তুমি প্লিজ একটু ওনার সঙ্গে আমার কথা বলিয়ে দিও। এ বলেই ফোনটা কেটে দেয় কম্পাস। তখনই পৃথা বলতে থাকে, তোমার কাকুমণি তো বললো যে বিহান কলেজে আছে, দেখবে একটু পরে তোমার সঙ্গে কথা বলিয়ে দিয়েছে, তাই এখন একটু খেয়ে নাও মা। এভাবে যদি থাকো শরীরটা খারাপ করবে, ডক্টর বলেছে না, একদম একদম শরীর না খেয়ে থাকবে না, একদম স্ট্রেস নিবে না। এ কয়দিন তোমাকে খুব যত্নে রাখা হবে, এ কয়দিন তোমাকে যত্নে থাকতে হবে। এরপরে কম্পাসের দুশ্চিন্তা যেন কোনোভাবেই যাচ্ছে না। এদিকে দেখা যায় কিঞ্জল ও রুদ্র সারা কলেজ খুঁজে বেড়ায় বিহানকে, কোনোভাবে বিহানকে খুঁজে পায় না। তখনই রুদ্র বলতে থাকে, কাকুমণি এখন কি হবে? বিহানকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, পুরো পুরো কলেজটাই তো খুঁজে দেখা হলো, কোথায় গেল ছেলেটা? এভাবে তো আর উবে যেতে পারে না, তাই না? এই কলেজের করিডোর থেকে কোথায় যাবে? এরপরে দেখা যায় সেখানে হন্তদন্ত হয়ে ছুটে আসে কম্পাস, রশ্মিকা ও পৃথা। কম্পাস এসে বলতে থাকে, এটা কি করে হতে পারে? একজন মানুষ কলেজ থেকে জ্যান্ত মানুষ এভাবে উবে যেতে পারে? এটা তো হতে পারে না। দেখুন আপনারা খুব ভালো করে খুঁজে দেখুন, কোথাও না কোথাও বিহান স্যার তো আছেই। আমি আমি নিজে হাতে খুঁজবো, আমি নিজে খুঁজবো। আপনারা না খুঁজলে না খুঁজবেন, কিন্তু আমি অবশ্যই খুঁজবো। এরপরে কম্পাস বলতে থাকে, আমি বুঝতে পারছি না বিহান স্যার কোথায় যেতে পারে। বিহান স্যার তো এভাবে রেসপন্সিবল নয়। বিহান স্যার তো অবশ্যই যেখানে যাক আমাকে বলে যেত। তখন দেখা যায় কম্পাস নিজের ফোনে বিহানকে ট্র্যাক করার চেষ্টা করে। তখনই রুদ্র বলতে থাকে, কম্পাস তুমি কি বিহানের ফোনে কোনো ট্র্যাকার লাগিয়ে দিয়েছো? এ কথা শুনে কম্পাস বলতে থাকে, না তো, আমি তো ওনার ফোনে কোনো ট্র্যাকার লাগাইনি, তবে এখন আমি ওনাকে কি করে ট্র্যাক করব? আমি তো বুঝতে পারছি না কিছুই, আমি কি করব এখন? আমার কি করা উচিত? তখনই পৃথা বলতে থাকে, তুই একটু চুপ কর কম্পাস, চুপ কর, এতটা উত্তেজিত হোস না, তোর শরীরটা ভালো নয়। এরপরে দেখা যায় কম্পাস নিজেই খুঁজতে বেরিয়ে যায়। তখনই দেখা যায় এদিকে মোহিনী এসেছে মুক্তির বাড়িতে। সেখানে এসে মোহিনী বলতে থাকে, আমার এখানে আসাটা কি সেফ হলো? আমি যে এখানে এলাম, যদি কোনোভাবে কেউ বুঝে যায়, যদি ঝামেলা বেঁধে যায়, তখনই মুক্তি বলতে থাকে, কিচ্ছু হবে না, আমি তোমাকে বলছি কিচ্ছু হবে না। তখনই মোহিনী বলতে থাকে, আচ্ছা আমি বুঝতে পারছি যে আমি ওদের ক্ষতি চাই, কিন্তু বিশ্বাস করো আজকের ঘটনাটা আমি জানি না বিহান আসলে কোথায়। আমি সত্যি জানি না বিহানের খবরটা, আমি সত্যি বুঝতে পারছি না। আচ্ছা মুক্তি, সত্যি করে বলো তো, তুমি কিছু করোনি তো? এসব কিছু তোমার কারসাজি নয় তো? তখন মুক্তি বলতে থাকে, তুমি একটু বেশি কৌতূহল হয়ে উঠছো না মোহিনী? তোমাকে যেটুকু বোঝানো হচ্ছে, যেটুকু বুঝতে পারছো, যেটুকু কথা বলছো সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকো। এতটা এতটা বোঝার কি আছে? এতটা তো বোঝার কিছু নেই, এতটা বাড়াবাড়ি প্লিজ করো না। এদিকে দেখা যায় কিঞ্জল ও রুদ্র চারপাশটা খুঁজছে, আর এদিকে দেখা যায় স্টোর রুমে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে বিহানকে। বিহান সেখানে বসে দড়ি খোলার চেষ্টা করছে। আর এদিকে দেখা যায় রুদ্র কিঞ্জলকে বলতে থাকে, কাকুমণি আমরা এখন কি করব? মা তো এখনো বিহানের খবর জানে না, বিহানের খবর যদি মা জানতে চায় তখন আমরা মাকে কি উত্তর দেব? এদিকে কম্পাস চারপাশটা খুঁজছে আর চিৎকার করে বিহান স্যার বলে ডাকছে, কিন্তু কোনোভাবে বিহানের কোনো সাড়া মেলে না। তখনই কম্পাস কান্নায় ভেঙে পড়ে। এদিকে মুক্তি মোহিনীকে বলতে থাকে, তোমাকে যেটুকু বলা প্রয়োজন সেটুকু বলা হচ্ছে, সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকো। বেশি জানার চেষ্টা করো না, কারণ বেশি জানার চেষ্টা করলে হিতে বিপরীত হবে, তোমারই ক্ষতি হবে।
আমাদের সঙ্গে মিলে থাকো, দেখবে তোমার ভালো হবে। তখন মোহিনী বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না, আপনি আপনি কেন ওদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করছেন, কেন ওদের বিরুদ্ধে এত বড় কনস্পিরেসি তৈরি করছেন জানেন? আমি কেন কেন ওদের প্রতি এতটা ক্ষিপ্ত? আমার আমার স্বামী ওদের ওদের ওই নোবেল ফিউচার অফ কলেজে তৈরি করার সময় আমার স্বামী একটা দুর্ঘটনায় মারা যায়। আমি আমি জানি সেটা দুর্ঘটনা ছিল না, সেটাতে কারো না কারো হাত ছিল, কিন্তু কিন্তু পুলিশ তদন্ত করে বলল যে এই এই মৃত্যুতে নাকি কাউকে দোষী করা যায় না। এটা একটা কোন রকম দুর্ঘটনা। এদিকে দেখা যায় বিহান বিহান আস্তে আস্তে পেছন দিকে এগিয়ে যেতে থাকে। পেছনে গিয়ে দেওয়ালে দেওয়ালে ডাস্ট লিখে দেয় আর বলতে থাকে যে এটা যদি কম্পাস দেখতে পায় তবে কম্পাস অবশ্যই বুঝতে পারবে যে আমাকে আমাকে কে বা কারা নিয়ে গিয়েছে, কোথায় নিয়ে গিয়েছে, কিসে করে নিয়ে গিয়েছে। এরপরে এরপরে দেখা যায় বিহান বিহান সেখানে দেওয়ালে লিখে দিয়ে আবার আবার সেম আগের জায়গায় ফিরে যেতে থাকে। এরপরে এরপরে বিহান বিহান অনেক চেষ্টা করে নিজের হাতটা খোলার, কিন্তু কোনোভাবে সে হাত খুলতে পারে না। তাই সে উপায় না পেয়ে দেওয়ালে সেই সাহায্যের কথাগুলো লিখে যায়। এরপরে এরপরে দেখা যায় মুক্তি মোহিনীকে বলছে, তুমি আদার ব্যাপারী, জাহাজের খবর নেওয়ার কোনো দরকার নেই, আমরা যেটা করছি সেটা আমাদের করতে দাও। এরপরে মোহিনী বলতে থাকে, কারণ কারণ আমি আগে থেকে আপনাকে সন্দেহ করেছিলাম। তার কারণ হচ্ছে যে কম্পাস কম্পাস হচ্ছে বিহানকে ভালোবাসে, আর মোনালিসাও বিহানকে ভালোবাসে। সো বিহানের ক্ষতি করা মোনালিসার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এটা এটা যদি করতে পারেন তবে আপনি, তাই আপনি আর অভিজ্ঞান দত্ত দুজন মিলে যে এটা করছেন এটা আমি নিশ্চিত। তখন এ কথা শুনে দেখা যায় মুক্তি বলতে থাকে, তুমি এত কেন ভাবছো মোহিনী? এত ভাবার তো কোনো প্রয়োজন নেই, এত ভাববে না, একদম ভাববে না। সবকিছু ভুলে যাও, আমরা যেটা করছি আমাদের সঙ্গে হাত মেলাও। তখনই মোহিনী বলতে থাকে, ঠিক আছে, আমি আমি সবটা লুকিয়ে যাব, কাউকে বলবো না, চিন্তা করবেন না আপনি। এদিকে এদিকে বিহান পড়ে আছে। তখনই সে দুটো লোক বড় একটি ডাস্টবিন নিয়ে আসে, আর সেটা নিয়ে এসে বিহানের সামনে রাখে আর বলতে থাকে, এখন কলেজ ছুটি হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, আর আর ওর ওয়াইফও চলে এসেছে এখানে। শুনেছি ওর ওয়াইফ নাকি অনেক ডেঞ্জারাস, তাই আমাদের এক্ষুনি ওনাকে ডাস্টবিনে করে এখান থেকে বের করতে হবে, তা না হলে ঝামেলায় পড়ে যাব। এ বলেই বিহানকে জোর করে সে ডাস্টবিনের মধ্যে ভরতে থাকে, কিন্তু বিহান কোনোভাবে উঠতে চায় না। তখন দুজন মিলে বিহানকে ধরে জোর করে সে ডাস্টবিনে ভরে দেয়। এরপরে এরপরে দেখা যায় সে ডাস্টবিনের ঢাকনাটা আটকিয়ে বলতে থাকে, এবার আমাদের ময়লা ভেবে এটা নিয়ে যেতে হবে, সবাইকে দেখাতে হবে যে আমরা ময়লা নিয়ে যাচ্ছি। এবারে ডাস্টবিনটা ঠেলতে থাকে দুটো লোক। এদিকে দেখা যায় কিঞ্জল ও রুদ্র দুজনেই বিহানের গাড়িতে দেখছে যে কোনো রকম কোনো ক্লু পায় কিনা। এরপরে রুদ্র বলতে থাকে, কাকুমুনি কি দেখছো এভাবে এভাবে বিহানের গাড়িতে, কি খুঁজছো? তখনই দেখা যায় কম্পাস চলে এসেছে কিঞ্জলের কাছে আর বলতে থাকে, কাকুমুনি কোনোভাবে বিহান স্যারের খোঁজ পেলেন? তখনই কিঞ্জল বলতে থাকে, না কম্পাস, আমি কোনোভাবে বিহানের খোঁজ পাচ্ছি না, বুঝতে পারছি না ছেলেটা কোথায় গেল। এভাবে এভাবে তো আর একটা মানুষ উবে যেতে পারে না, একটা মানুষ তো এভাবে কিছুতেই হারিয়ে যেতে পারে না, তাই না? কলেজ থেকে একটা জ্যামজন্ত মানুষ এভাবে উবে যাবে, এটা তো মানা যায় না। এরপরে দেখা যায় লোক দুটো সেই ডাস্টবিনটা বাইরে বের করে এনেছে, বাইরে বের করে ধাক্কাতে থাকে আর বলতে থাকে, ওই দেখ, ওরা ওরা খুঁজতে খুঁজতে এ অব্দি চলে এসেছে, তাই আমাদের অতি তাড়াতাড়ি এখান থেকে এটা নিয়ে চলে যেতে হবে। এই বলে দুজনে ডাস্টবিনটা টানতে থাকে আর বলতে থাকে, এতটা ভারী যে নিজেরা তো কোনোভাবে এটাকে কন্ট্রোল করতে পারছি না, যদি কোনোভাবে বুঝে যায় ঝামেলা হয়ে যাবে। এরপরে দেখা যায় কম্পাস সবাইকে নিয়ে ঠিক যেখানে বিহানকে রাখা হয়েছিল সেদিকে আসতে থাকে, আর এদিকে এদিকে লোকগুলো বিহানকে ডাস্টবিনে নিয়ে যাচ্ছে। তখনই কম্পাস বলতে থাকে, আচ্ছা দাদা, এখানে কি আপনারা আপনারা বিহান স্যারকে দেখেছেন? তখনই লোকগুলো বলতে থাকে, না তো, ওনাকে তো আমরা দেখিনি, উনি তো এদিকে আসেনি। তখনই কম্পাস বলতে থাকে, সত্যি করে বলুন না, যদি দেখে থাকেন, কোনোভাবে যদি নজরে পড়ে থাকে, একটু মনে করুন। তখন লোকগুলো বলতে থাকে, না, আমরা আমরা দেখিনি, আমরা তো নিজেদের কাজে ব্যস্ত ছিলাম। এই বলে ডাস্টবিন নিয়ে সেখান থেকে চলে যায়। কম্পাস সেখানে দাঁড়িয়ে থাকে। তখনই কম্পাসের চোখে পড়ে যায় বিহানের হাতের ঘড়ি। এটা দেখে কম্পাস অবাক হয়ে যায়। কম্পাস বলতে থাকে, তার মানে নিশ্চয়ই বিহান স্যার কোনো বিপদে পড়েছে। বিহান স্যার, আপনি আপনি কোথায়? এভাবে আপনি হারিয়ে যেতে পারেন না। এভাবে এভাবে আমার থেকে আপনাকে আমি কোনোভাবে দূরে যেতে দেব না।